এই যে পূর্ব পাকিস্তান তারা করার যেই কথা এখন বলতে পারছে, ওই আমরা তো 55 বছরে এরশাদের শাসন দেখেছি। এরশাদের শাসনকে আমরা স্বৈরাচারী শাসন বলি। বা এরপরে অনেক সময় ইভেন 2001-এ 4 দলীয় জোট সরকারের জামাতের মন্ত্রী ছিলেন 3 জন। সেই সময়ও পাকিস্তান থেকে বলার সাহস করেনি যে এই দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে হবে, আমার হারিয়ে যাওয়া ভাই পেয়েছি, সেসব ছিল না। এখন এই সময় এমন কি তারা এটাকে উর্বর ভূমি পেল যেগুলো বলছে, যখন বাংলাদেশের অফিসিয়াল পর্যায়ে অফিসিয়াল লোকজনের জন্য পাকিস্তানে ভিসা লাগবে না, শুধু পাসপোর্ট থাকলে আপনি টিকিট করে যেতে পারবেন। এর মহত্ব কি? মানে কেন বাংলাদেশের অফিসিয়াল লোকজনকে এত ইজি করে দেওয়া হচ্ছে? যে এগুলো কি আমরা খুব সহজ চোখে দেখবো এটা? মঞ্জুর আলম পান্না, পৃথিবীর অন্য দরজা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য। কোন রাষ্ট্র ভিসা দিতে চাচ্ছে না। হ্যাঁ, যে রাষ্ট্রগুলো ভিসা দেওয়ার জন্য উন্মুখ ছিল, থাইল্যান্ডের মতো রাষ্ট্রগুলো, তারাও বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চাইছে না। কেন দিতে চাইছে না? আর ঠিক উল্টো, পাকিস্তানের দরজা সব খোলা, পাকিস্তানের জন্য আমাদের দরজা খোলা। এটা কি মিন করতে পারে? কি অর্থ দাঁড় করাতে পারে? আপনি যদি বলেন যে পাকিস্তান এত উদ্গ্রীব কেন, আপনি বুঝতে পারছেন না? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক দার তিনি বলে ফেললেন 5 আগস্টের পরপরই যে বাংলাদেশকে পাকিস্তান তার পুরনো ভাই হিসেবে ফিরে পেয়েছে। যখন 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো, তখন পাকিস্তানের একটি অনলাইন পোর্টাল তাদের এক্স হ্যান্ডেলে তারা টুইট করলো যে এটা 71-এর প্রতিশোধ। ইভেন সে দেশের প্রধানমন্ত্রী সম্ভবত শাহবাজ শরীফ তিনি এই ধরনের মন্তব্য করেছেন। মঞ্জুর মেঙ্গাল জমিয়তে উলামায়ে পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা, যিনি কয়দিন আগে এখানে ওয়াজ করে গেছেন বাংলাদেশে একটা বিশেষ গোষ্ঠীর আমন্ত্রণে, তিনিও এইভাবে বোল্ডলি উচ্চারণ করেছেন উদ্ধত্তের সঙ্গে যে এই পাকিস্তান এই বাংলাদেশ খুব শীঘ্রই মূল পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা জানি এগুলো কখনোই সম্ভব না, এটা সম্ভব না, বাংলাদেশের মানুষ হতে দিবে না। কিন্তু তারা স্বপ্ন দেখছে এবং একটা বিশেষ গোষ্ঠী সেই ষড়যন্ত্রে তাদেরকে এখনো পর্যন্ত নিয়োজিত রেখেছে। এবং আপনি যতই বলি না কেন যে এটা সহজ না, অবশ্যই সহজ না, দিন শেষে সহজ না, কিন্তু তারা ষড়যন্ত্র তো করছে এবং এই ষড়যন্ত্রের অংশ আপনি আমরা অনেকেই হতে পারি, যারা একটু স্পষ্ট কথা বলছি। আমরা আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করব না বিধায়, আমরা দেশের মাটির সাথে বেইমানি করব না বিধায়, আমরা মুক্তিযুদ্ধের কথা সুস্পষ্ট উচ্চারণে বলতে চাই বিধায় হয়তো আমাদের অনেকের উপরে নানানভাবে আক্রমণ হতে পারে, অনেক ধরনের খেসার দেওয়া হতে পারে, কিন্তু নিশ্চয় চুপ করে থাকবো না, তাই না? মন্তব্য দেখছিলাম আমি, অনেকেই বলছেন যে পান্না সাহেব ভয় পাবেন না, আপনার বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে, রাজাকারের মুখোমুখি দাঁড়িয়ে হিসাব নিতে হবে, অনেক কিছু মন্তব্য আসছে। পান্না, আপনি যেটা বলছিলেন, এবং আমরা জানি যে আপনি ভয় পাওয়ার মানুষ না। ইসাকদার আসছেন, 2 দিন পরে আসছেন ইসাকদার, আর আসছেন তো রেগুলার পাকিস্তান ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের জ্ঞাতসারে যা আসছে, অজ্ঞাতসারে আরো কত আসছে আমরা জানি না। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, দেখেন যে চায়না এবং পাকিস্তান তারা একটা জোট করতে চায় এই এরিয়াতে, এবং সেখানে বাংলাদেশকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বারবার বাংলাদেশের উপরে নানান ভাবে তারা চাপ দিচ্ছে, যদিও এই সরকারের এখন পর্যন্ত অবস্থান তারা এই জোটে যাবে না। এই যে ইশাকদাররা আসছেন, আমাদের পাসপোর্ট লাগবে না ওখানে যেতে। এখন আপনি সত্য কথা বললেই যে এগুলোর মধ্যে অন্য কিছু গন্ধ খুঁজলেই বা অন্য কিছু আছে, এটা আমরা যখন ইনফরমেশন অ্যানালাইসিসে জানি, তখন বলা হচ্ছে এরা ভারতের দল। আমাদের কমেন্টে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন লিখছেন উই আর প্রাউড অফ ইউ, ঠিক আছে, আবার একইভাবে বলছে যে ভারতের দালাল। আমার বলছেন আপনি হ্যাঁ। তো এখন এই যে ইশাকদাররা আসছেন, ওখানে জাহাজ আসছে, আরো লোকজন আসছে, আইএসআই এর কথা উঠে, তারা এই যে জোটে নিতে চায় বাংলাদেশকে, এটা কি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ না? এই জন্য আমরা অবভিয়াসলি ঝুঁকিপূর্ণ। দেখুন, চীন তার স্বার্থে আমাদের কাজে লাগাতে চায়, ভারতও হয়তো লাগাতে চায়, সেটা পরে কথা। কিন্তু কথা হচ্ছে আমার জন্য কে প্রয়োজন বেশি, এবং চীনের চেয়ে পাকিস্তান যখন থাকছে, এবং কি উদ্দেশ্যে এই জোট পাকিস্তানের সাথে? আচ্ছা, অনেকে বলে যে পাকিস্তানের আইএসআই এর আগে সেই সক্ষমতা নেই, আগে সেই দূরদর্শিতা নেই, তারা আর কি করবে বাংলাদেশে? তারা তো কিছু করতে না পারে, আমাদের ভালো না করতে পারে, খারাপ তো করতে পারে। এই যে জোট ফোটের মধ্যে ঢুকিয়ে এই যে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া,
আমরা ভারতের আধিপত্য নিশ্চয়ই চাই না, আমরা কারোর আধিপত্য চাই না। আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে আমাদের সক্রিয় যে পররাষ্ট্রনীতি সেটিকে ফলো করে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্যবশত আমরা সেই ধরনের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি আজ অবধি ফলো করতে পারিনি। যদিও এটা পুস্তকের কথা, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা সরকারের নথিপত্রে এগুলো মানে তত্ত্ব কথা হিসেবে লেখা যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তো শত্রুতা করুক আর না করুক করি, আমরা তো নতজন পররাষ্ট্রনীতি ফলো করি, তাই না? যে দল ক্ষমতা আসে তার মতো করে তারা ওইভাবে আমাদের পররাষ্ট্রনীতি বিকিয়ে দেয়। বাস্তবতা হচ্ছে, আপনি বলছেন যে কেন নিতে চাই, তাদের স্বার্থে নিতে চাই। হ্যাঁ, এই সরকার সরাসরি এখনো পর্যন্ত জয়েন করার সাহস পায়নি, অথবা যে কোনো ভাবে করেনি, এর জন্য থ্যাঙ্কস। কিন্তু করবে যে না, মানে এই সরকারের প্রতি আমরা আস্থা আসলে কতটুকু রাখতে পারি, রাখতে চাই, কিন্তু সেই সুযোগ আছে কিনা? যা কিছু ঘটছে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, শহীদদেরকে কেন্দ্র করে, আপনি মানে কেন ইমাজিন যে 2000 উল্লেখ করা হয় শহীদের সংখ্যা। আমার খুলনার চুকনগরে যেখানে এক রাতে 10 থেকে 12,000 মানুষকে এক রাতে হত্যা করা হলো, এক রাতে, সেখানে সারা 9 মাসে নাকি 2000 মানুষ হত্যা করা হয়েছে। আমি বাদ দিলাম যে ব্যক্তি ফ্রান্স থেকে বসে, যিনি ফেসবুক বা ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি কথা বলছেন, তার তো একটা এজেন্ডা আছে, তার এজেন্ডা আছে। কর্নেল অলি আহমেদ সাহেব মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মানুষ, অথবা বীর বিক্রম, যাই হোক, তার প্রতি আপাদমস্তক শ্রদ্ধা আছে। তার মতো ব্যক্তি যদি বলেন যে না, মুক্তিযোদ্ধার সংখ্যা 1,10,000, সেখানে শহীদ 30 লাখ কিভাবে হয়? আমি বুঝলাম না ওনার কি ধরনের মস্তিষ্ক প্রসূত এই মন্তব্য। মুক্তিযোদ্ধার সঙ্গে শহীদের কি তুলনা করতে হবে নাকি? অর্থাৎ যারা শহীদ হয়েছে সব কি মুক্তিযোদ্ধার মধ্যে থেকে হবে নাকি? যে 1,10,000 মুক্তিযোদ্ধা তারা মানে শহীদ হয়েছে, তাহলে ওই 1,10,000 কথা যদি সব মরে গিয়েও থাকে। আমি জানি না, মানে এই ধরনের কথায়, এই ধরনের বিজ্ঞ, মানে যে ব্যক্তি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তাদের মস্তিষ্কে এরকম পছন্দ রয়েছে। সরি টু সে, কিভাবে তিনি বলেন যে 10 থেকে 15,000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা শহীদ হয়েছেন? আজকে আমার একজন সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধা যখন এই কথা বলে, আর তো বলার জায়গা থাকে না। ধরেন আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের জন্ম, আমাদের মুক্তিযুদ্ধের পরে জন্ম। আপনি যেরকম খুলনার চোখনগরের উদাহরণ দিলেন, বহু রিপোর্ট হয়েছে খুলনার চোখনগরের ঘটনা নিয়ে। আমি তো সাংবাদিকতা বহু যে আমার চোখে শুধু ভেসে উঠছে যে আমরা আমাদের শিল্পী সঞ্জীব চৌধুরী, তার গ্রামের বাড়ি মাকালকান্দি, সেই হাওরের মাঝখানে একটা ছোট্ট সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রাম, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রামটা নিশ্চিহ্ন করে দিয়েছিল। 480 জন মানুষ, ওই ছোট্ট একটা গ্রামে মানুষই ছিল 480 জন, একজন ভাগ্যগুণে বেঁচে গিয়েছিল। এগুলো এই যে যখন ফ্রান্স থেকে বলে, আপনি বলছেন, আমি তার কন্টেন্ট তো আমরা দেখি না, আমরা দেখার মতো, আমাদের দেখার মতো মানসিকতা নাই। চুম্বক অংশটা দেখি আসলে কি বলতে চাইছে, বুঝার জন্য যে বাংলাদেশকে কোন দিকে নিতে চাইছে, একটু বুঝার জন্য। আজকে একটা জায়গায়, তার হেডলাইন থেকে একটা জায়গায় আমার চোখ পড়লো, আমি শুনছিলাম, বলছে যে আসিফ যে 5 তারিখে আপনার 5 তারিখের শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম হতো, এটা যে বলা হয়েছিল, এটাকে তাকে সে আজকে আরো কিছু ইনফরমেশন দিয়েছে, এবং আমি আটকে উঠেছি। বললো যে হ্যাঁ, সেই প্রস্তুতিও ছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দেখিয়ে দিত তারা, খুব বেশি দিনও তাদের সময় লাগতো এবং তারা জিততই। তাহলে, এবং তাদের সাথে আরো 2-1টা দেশ ছিল, সেই প্রিপারেশন ছিল। তাহলে এখন সেই অস্ত্রগুলো কোথায়? আমি সেটাই, সেই অস্ত্র, সেই লোকগুলো তারা কোথায়? এবং এই যে আমান আজমি আজকে যে ঘটনাটা আপনার বললো, আমার এক ছোট ভাই আমাকে বলছে যে ভাইয়া, যে অবস্থা, তা তো আওয়ামী লীগকেও ফেল করে দিচ্ছে। আওয়ামী লীগের যে শাসন নিয়ে আমরা কার পাশে দাঁড়াইনি, বিএনপির যেই নেতারা অপদস্থ হয়েছে, অহেতুক অন্যায়ের শিকার হয়েছে, আমরা তাদের পক্ষে কথা বলেছি সেই কঠিন সময়গুলোতে। এখন একই অন্যায় বহুগুণ বেড়ে যাচ্ছে, কিন্তু কথা বলাটা, আজকে আপনার এই ঘটনা ধরে আমরা শুরু করেছিলাম, সেটাই আমি আবার শেষ করতে চাই। সাংবাদিকতা নিয়ে আমরা একটা পর্যায়ে আওয়ামী লীগ গভর্নমেন্টের 12, 13, 14 সাল পর্যন্ত কিছু রিপোর্ট করতে পারতাম টেলিভিশন। তারপর আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের বসরাও যেরকম, তারা এই যে এখন ভুগছে অনেকে, তারা যে দালালিটাকে কোন জায়গায় নিয়েছিলেন, এবং এটার পাশাপাশি সরকারের ইনফ্লুয়েন্স, আজকে জনকণ্ঠ দখলে যাদের নাম আসে, তারা কি কি করেছে এই মিডিয়ায় সব দেয়। আমান আজমি কোন রকম প্রতিবাদ আনন্দবাজারে করছেন না, বা সোশ্যাল মিডিয়ায় তিনি এই কথা যখন বলেন, দাঁত ভাঙা জবাব দেয়া, আমি ঠিক জানি না, আমি বুঝি না, যে আমার শুধু এটুকু মনে হয়েছে দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলা দরকার। এবং যেহেতু আপনি পূর্ণিয়ার ভিউতে আসেন, আপনার মুখ থেকে শুনলাম, আমি সবশেষ পান্না আপনাকে এটা বলতে চাই যে আপনার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকের মাধ্যমে আপনার দর্শকদের উদ্দেশ্যে বা
আমার দর্শককে আপনার যদি কিছু বলার থাকে এই প্রসঙ্গটা নিয়ে, যে আমরা কি পান্নাকে পাবো এতদিন যেভাবে পেয়েছি সেভাবেই, নাকি এই জায়গাটায় সেই দাঁত ভাঙা জবাব তাকে চিন্তিত করে ফেলবে? না না, প্রশ্নে ওঠে না, প্রশ্নে ওঠে না। কেন পাবেন না? যখন ডাকবেন অবশ্যই থাকার চেষ্টা করবো, এবং আমি তো আমার নিজের ইউটিউব চ্যানেলে নিজে নিয়মিত কথা বলার চেষ্টা করছি। দেখুন, ওদের কাজই তো এটা। এখন যা দেখছি আমরা, মব ক্রিয়েট করে মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। শুধু আতঙ্ক না, তার মধ্যে মানুষকে অনেক কিছু খেসারত দিতে হচ্ছে, প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে। আমি শুধু এটুকু বলতে চাই, আমি বারবার একটা কথা বলি, দেখুন সতর্ক তো থাকতেই হয়। আমরা যখন রাস্তায় বের হচ্ছি, আমি যখন রাস্তাটা ক্রস করব, যদি ওভারব্রিজ না থাকে, আমাকে তো ডানে বায়ে তাকাতে হয়, তাই না? অবশ্যই সতর্ক থাকতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। আমি যত সতর্কই থাক না কেন, আসতে পারে। তা ধরে নেবো তারা যদি কিছু করতে চায়, হয়তো সেটি তারই অংশ, সৃষ্টিকর্তার নির্দেশেই আমাকে ওই দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। সেই পুরোনো কথাটা আবারও বলি যে, বীর পুরুষ মরে একবার আর কাপুরুষ মরে বারবার। আমরা হয়তো বীর পুরুষ নই, কিন্তু আমরা সত্যটা উচ্চারণ করতে চাই। অন্তত ভয় পাবো কেন? ভয় পেতে গিয়ে আমাকে না ওই, আপনার এখানে বলেছে বোধহয় না, জানি না, যে আমাদের এক বড় ভাই, আমরা একসাথে কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম, রাজপথে অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থেকে। তো আমাকে সেদিন বলছেন যে, কেন এত কথা বলতে হবে, কেন এত কথা বলে ঝুঁকির মধ্যে থাকতে হবে? তার কারণ আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে দেখেছি কতটা ঝুঁকির মধ্যে, এখনো আবার এদের বিরুদ্ধে কথা বলে। আসলে ওই যে আপনি বলছিলেন না, দালাল বলে, অনেকে রয়ের দালাল বলছে। আবার যারা আমাদেরকে প্রশংসা করছেন তাদের সবার বিরুদ্ধে আমি বলছি না, কখনো কখনো এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা যায়, তখন বলবে, আবারও বলবে, দেখেন ওই ব্যক্তিরাই, যে আইএসআই এর দালাল অথবা বিএনপি জামাতের দালাল। তো আমার ওই বড় ভাই বা সহযোদ্ধা হাসান তারেক, উনি বলছেন যে তাহলে কোন মানুষের পক্ষে কথা বলবো? আসলে খুব যৌক্তিক প্রশ্ন, কাদের জন্য কথা বলবো? তখন আমার মুখ থেকে একটা উত্তর বেরিয়ে এলো, ভাই কারোর জন্য না, শুধু আমাদের এই বাংলা মায়ের জন্য। এটাই অভাগা দেশটার জন্য। না, স্যালুট আপনাকে, লং লিভ। আমি আপনার কথা শুনছি, আমি দর্শকদের কমেন্ট গুলো পড়ছি, দর্শকদের সবার নাম আমরা আহ তুলে ধরতে পারিনি, কিন্তু একটা জায়গায় একজন বলছেন যে আমান আজমির বিচার হোক। যদি একটা সেই স্বাধীন দেশ হতো, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ হতো, একজন সাংবাদিককে এভাবে লিখার কারণে একটা কিছু অন্তত প্রতিকার পাওয়া যেত। আমরা জানি যে এই দেশে এটা দুরাশা, তারপর আপনার প্রতি অনেক অনেক ভরসা রেখে এবং আপনার আরো সুন্দর দিন, সুন্দর সময় এবং আপনার সাংবাদিকতার মধ্যে দিয়ে আরো স্পষ্টবাদী কিছু